তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছি আমি সুমনা সেন এবং আমি গোলাম কিবরিয়া। এই মুহূর্তে বার্তা কক্ষের সবশেষ। আপনাদের সমস্যা, সংকট আর সম্ভাবনার কথা বলুন, লিখুন আমাদের ফেসবুক পেজে। আপনাদের কথা নিয়ে আসবো খবরের শেষ অংশে। কিবরিয়া, আপনি জানেন যে তুরাগ নদ দখল সংক্রান্ত একটি রিটের রায় হয়েছে আজকে, এবং সেখানে বলা হয়েছে যে নদী দখলকারীরা নির্বাচনে লড়তে পারবেন না, তারা নির্বাচনে অযোগ্য। আরেকটি কথা বলা হচ্ছে ব্যাংক থেকে ঋণ পাবেন না তারা। আরেকটি কথাও বলা হয়েছে দেশের সব নদী এবং জলাশয়ের আইনি অভিভাবক এখন থেকে নদী রক্ষা কমিশন। দেখেন, নদীর দখল নিয়ে বেশ জোরেশোরেই নেমেছে সরকার দখলদারদের উচ্ছেদ করতে। আমরা গত কয়েকদিনে দেখলাম যে নদীর দুই পার থেকে অবৈধ দখলদারকে উচ্ছেদ করা হচ্ছে, এবং এর মধ্যে কয়েকজন কিন্তু প্রভাবশালী আছে। সুতরাং এ থেকে বোঝা যায় যে সরকারের সদিচ্ছা আছে। নদীর দখল নিয়ে আরেকটি কথা যেটি বলা হচ্ছিল যে একদিকে দখল উচ্ছেদ হয়, কয়েকদিন পর সেখানে আবার স্থাপনা বসে যায়। এইবার সরকার একটা মেগা প্রকল্প নিয়েছে যাতে দখল উচ্ছেদ করা জায়গাটা আবার দখল না হয়। এটি গেল একটি দিক। আর আদালতের এই নির্দেশনা বা এই রায় এটি নিঃসন্দেহে একটি ভিন্ন মাত্রা যোগ করবে। যে কার্যক্রম চলছে সেটিকে আরও জোরদার করবে, এবং আমরা চাইবো যে বাংলাদেশের সব নদী দখলমুক্ত, দূষণমুক্ত হোক। যাই হোক, প্রতিবেদনটি দেখি। তুরাগ নদ রক্ষায় সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ 2016 সালে রিট করে। এর প্রাথমিক শুনানির পর আদালতের নির্দেশে বিচার বিভাগীয় তদন্ত কমিটি তুরাগ দখলকারী 36 প্রতিষ্ঠান ও ব্যক্তির নামের তালিকা জমা দেয়। এরপরেই তুরাগ রক্ষায় দেয়া রুলের শুনানি শেষে গত সপ্তাহে রায় দেয়া শুরু করে আদালত। রোববার শেষ হয় রায় ঘোষণা। আদালত নদীকে জীবন্ত সত্তা ঘোষণা করে নদী দখলের অপরাধে কঠিন শাস্তি বিধানের নির্দেশ দিয়েছে। এজন্য নদী রক্ষা আইন 2013 সংশোধন করে 6 মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে। জাতীয় নদী রক্ষা কমিশনকে স্বাধীন ও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সরকারকে 4 দফা নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। নদী কমিশন যে রিকমেন্ডেশন দিয়েছেন সেই রিকমেন্ডেশন অনুসারে 6 মাসের মধ্যে নদী দখল করলে শাস্তি কী হবে, অভিযোগ কিভাবে দায়ের করতে হবে, এই সমস্ত বিস্তারিত আলোচনা করে একটা আইন প্রণয়ন করে 6 মাসের মধ্যে আদালতে আপনার এফিডেভিট দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন। স্যাটেলাইটের মাধ্যমে দেশের সব নদ নদী, খালবিল, জলাশয়ের অবস্থান চিহ্নিত করে ডিজিটাল ডেটাবেস করতে বলেছে আদালত। এই ডেটাবেস সব নাগরিকের জন্য উন্মুক্ত থাকবে। এছাড়া সব জেলায় অবৈধ দখলদারের তালিকা চিহ্নিত করে প্রকাশের নির্দেশ দিয়েছে আদালত। যাদের নাম এই পত্রিকায় আসবে তারা যে কোনো ব্যাংকের কাছ থেকে ঋণ নিতে পারবেন না, তাদেরকে অযোগ্য করে বাংলাদেশকে সার্কুলার ইস্যু করতে, বাংলাদেশ ব্যাংকে সার্কুলার ইস্যু করতে নির্দেশ দিয়েছেন। তারা আগামীতে যে কোনো ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ বা জাতীয় সংসদ নির্বাচনে তারা অযোগ্য ঘোষিত হবেন প্রতিদ্বন্দ্বিতার জন্য। এ ব্যাপারেও ইলেকশন কমিশনকে পদক্ষেপ নিতে বলেছেন। নিয়মিত পর্যালোচনার জন্য হাইকোর্ট মামলাটি চলমান রাখার আদেশ দিয়েছে। জরুরি ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নিতে রায়ের একটি অনুলিপি পাঠানো হচ্ছে প্রধানমন্ত্রীর কাছে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরও জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জান্নাতুল ফেরদাউস তানভি। আজকে যে রায়টি হলো, নদী দখল রোধে এটি কি ভূমিকা রাখবে? আর আরেকটি বিষয় জানতে চাচ্ছি আপনার কাছে, রিটকারী কিংবা পরিবেশবাদীরা কি বলছেন এই রায় সম্পর্কে? আজকে যে রায়টি হয়েছে, এই রায়টি আসলে 3 দিন ধরে এই রায়টি ঘোষণা করছেন হাইকোর্ট। গত সপ্তাহে আদালত আসলে যে মূল পোর্শনটুকু অবজারভেশন ছিল সেটি ঘোষণা করেছেন। এর মাধ্যমে আদালত আসলে নদীর যে জীবনসত্তা, তুরাগ নদকে জীবনসত্তা হিসেবে ঘোষণা করেছেন। এর ফলে মানুষের যেমন মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয়, সেইভাবে নদীরও মৌলিক অধিকার থাকবে, এবং এর ফলে নদী অবৈধ দখলদাররা যারা রয়েছেন তারা যদি দখল করতে যান বা কোনো ধরনের নদী যখন নদী দূষণের শিকার হয়, সেই ক্ষেত্রে সরকার এবং যে প্রতিষ্ঠান রয়েছে জাতীয় নদী রক্ষা কমিশন তারা বাধ্য থাকবে নদীর অধিকার রক্ষা করার জন্য। এবং রিটকারী আইনজীবী যিনি একজন জাতীয় পরিবেশ পদক পেয়েছেন, তিনি যেটি বলছিলেন যে এর ফলে আসলে বাংলাদেশের যে 450 নদী রয়েছে সেই 450 নদী আসলে আজকের এই রায়ের মাধ্যমে উপকৃত হবে। কারণ এখন থেকে জাতীয় নদী রক্ষা কমিশন এর আগে আসলে এতটা ক্ষমতাপ্রাপ্ত ছিল না, তারা আসলে সুপারিশ করতে পারতো শুধু। কিন্তু আজকের রায়ের মাধ্যমে আদালত জাতীয় নদী রক্ষা কমিশনকে একটি কার্যকরী প্রতিষ্ঠান হিসেবে গঠন করার জন্য ঘোষণা দিয়েছেন। এবং অর্থাৎ যে সকল ধরনের নদ নদী, জলাশয়, খালবিল এবং সমুদ্র সৈকত রক্ষা এবং একই সাথে বহুমুখী ধরনের উন্নয়ন, সব ধরনের উন্নয়নের জন্য বাধ্য থাকবে এই নদী রক্ষা কমিশন। এবং তারা আসলে সরকারের অন্য যেসব প্রতিষ্ঠান এই নদী রক্ষা বা উচ্ছেদের যেসব কাজ করবে, তারা আসলে নদী রক্ষা কমিশনের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে।
ফলে আসলে পরিবেশে নদী দূষণ বা নদী অবৈধ দখল যাই বলি না কেন, সব কিছুর ক্ষেত্রেই আসলে এখন একটি জবাবদিহিতার জন্য জাতীয় নদী রক্ষা কমিশন আরো শক্তিশালী ভূমিকা পালন করতে পারবে বলে মনে করছেন তানভীর, আমি একটু আইনজীবীরা। জানতে চাই দখলদারদের চিহ্নিত করা ও ডেটাবেস তৈরির কোনো সময়সীমা উল্লেখ করা হয়েছে কিনা? না, আসলে যে প্রতিবেদন তৈরি করার কথা বলা হয়েছে, বিভিন্ন স্থানীয় উপজেলা, ইউনিয়ন এবং জেলা পর্যায়ে যেসব দখলদারদের প্রতিবেদন তৈরির কথা বলা হয়েছে সেটির সময়সীমা দেওয়া হয়নি। তবে যে আইনটি আছে 2013 সালের নদী রক্ষা আইনটি আছে, সেটি আসলে শাস্তি কি হবে এবং অভিযোগ কিভাবে দায়ের করা হবে, কিভাবে তদন্ত করে সেটি পরবর্তীতে দেয়া হবে, সেই বিষয়টি নির্ধারণ করে 6 মাসের মধ্যে আইনটিকে আরও যুগোপযোগী করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। তবে এই প্রতিবেদনটি আদালত যেটি বলেছে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, এই যে 4টি প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে, এর মধ্যে রয়েছে অবৈধ দখলদারদের তালিকা এবং দেশের সকল নদ নদী, জলাশয়, খালবিলের ডাটাবেস তৈরি করা এবং একই সাথে নদী দখলকারীদের তালিকা শুধু তৈরিই না, সেটি জনসম্মুখে প্রকাশ করতে হবে, যাতে সকল নাগরিক তাদের যখনই প্রয়োজন হয় তারা যাতে এই তালিকা অনুযায়ী যে কোনো ধরনের পদক্ষেপ নিতে পারে। অর্থাৎ আজকে যে আদালত যে কন্টিনিউয়াস ম্যান্ডামাস হিসেবে এই মামলাটিকে ঘোষণা করেছেন, এর ফলে কেউ সেই তালিকা থেকে যদি কোনো নদী দখলকারীর বিরুদ্ধে অভিযোগ করতে চায়, ওই তালিকা থেকে তারা সেটি নিয়ে আদালতে এসে আদালতের কাছে মামলাটি তুলতে পারবেন। নদী দখল নিয়ে রায়ের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী জান্নাতুল ফেরদাউস তানভী। নিউজিল্যান্ডের ওয়াঙ্গানুই নদী বিশ্বের প্রথম জীবন্ত সত্তার আইনি স্বীকৃতি পায় 2017 সালের 15ই মার্চ। এর ঠিক 5 দিন পর ভারতের গঙ্গা ও যমুনাকে একই অধিকার দেয় উত্তরাখণ্ডের হাইকোর্ট। আদালতের আদেশে বলা হয়, এই দুটি নদীতে দূষণ মানুষের উপর আঘাত হিসেবেই বিবেচিত হবে। পশ্চিম হিমালয় থেকে উৎপত্তি গঙ্গার। ভারতের পবিত্র এই নদীর অববাহিকায় প্রায় 40 কোটি মানুষের বাস। ভারতীয় মিথের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এই নদী। দীর্ঘ সময় ধরে দূষণ দখলে বিপর্যয়ের মুখে গঙ্গা। এই বিষয়টি নিয়ে রিট হয়েছিল উত্তরাখণ্ডের হাইকোর্টে। গঙ্গা নদীর পাড়ে পাথর ভাঙার বিরুদ্ধে করা রিটের শুনানি শেষে রায় দেয় বিচারপতি রাজীব শর্মা ও বিচারপতি অলোক সিংয়ের বেঞ্চ। গঙ্গার পাশাপাশি যমুনা নদীকেও জীবন্ত মানবীয় সত্তার আইনি স্বীকৃতি দেয় আদালত। বিচারকেরা জানান, একজন ভারতীয় নাগরিকের মতোই অধিকার পাবে গঙ্গা ও যমুনা নদী। এদের ক্ষতি হলে নাগরিক আইনে বিচার হবে দায়ীদের। গঙ্গা যমুনা রক্ষার সঙ্গে ভারতের প্রায় অর্ধেক নাগরিকের স্বাস্থ্য সুরক্ষা জড়িত বলে উল্লেখ করে আদালত। গঙ্গা যমুনার দেখভালের দায়িত্ব দেওয়া হয় নমনী গঙ্গা প্রকল্প পরিচালক সহ উত্তরাখণ্ডের উচ্চপদস্থ 2 সরকারি কর্মকর্তাকে। নদী দুটির ক্ষতি হলে আদালতে জবাবদিহি করতে হবে তাদের। এর মাত্র 5 দিন আগে নিউজিল্যান্ডের ওয়াঙ্গানুই নদীকে মানব সত্তার স্বীকৃতি দেয় দেশটির পার্লামেন্ট। মাউরি আদিবাসীদের 150 বছরের দাবি মেনে 180 মাইল দীর্ঘ নদীকে দেয়া হয় এই স্বীকৃতি। সারওয়ার জামান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 27 মামলায় ভুল আসামি জাহালমকে অব্যাহতি দিয়েছে হাইকোর্ট। কাশিমপুর কারাগার থেকে আজই তাকে মুক্তির নির্দেশ দিয়েছে বিচারপতি FRM নাজমুল হাসান এবং বিচারপতি KM কামরুল কাদেরের বেঞ্চ। একই সঙ্গে দুদকের তদন্তে আরও স্বচ্ছতার তাগিদ দিয়েছে আদালত। একজন নিরপরাধ ব্যক্তি 1 মিনিটও কারাগারে থাকতে পারে না বলে মন্তব্য করেছে হাইকোর্ট। সোনালী ব্যাংকের 18 কোটি টাকা জালিয়াতির অভিযোগে ঠাকুরগাঁওয়ের আবু সালেকের বিরুদ্ধে 27টি মামলা করে দুর্নীতি দমন কমিশন। এসব মামলায় 2016 সালের ফেব্রুয়ারিতে নরসিংদী ঘোড়াশাল পাটকলের শ্রমিক জাহালমকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। ভুল আসামি এই জাহালম তখন থেকেই কারাগারে আছেন। পরে জাতীয় মানবাধিকার কমিশনের তদন্তে বেরিয়ে আসে আবু সালেকের পরিবর্তে গ্রেপ্তার হয়েছেন জাহালম। এ বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সোমবার হাইকোর্টের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী অমিত দাশগুপ্ত। পরে স্বপ্রণোদিত রুল জারি করে আদালত। আদালতের নির্দেশে দুদকের তদন্ত শাখার মহাপরিচালক মোস্তাফিজুর রহমান মামলার বাদীসহ 4 জন রোববার শুনানিতে হাজির হন। আদালত মন্তব্য করে, দুদক একটি স্বাধীন প্রতিষ্ঠান। মামলায় একজনের পরিবর্তে আরেকজনকে আসামি বানিয়ে আরেকটি জজমিয়া নাটক করা হয়েছে। কাশিমপুর কারাগারের যিনি প্রতিনিধি ছিলেন ডিআইজি প্রিজন, তাকে বলা হয়েছে এই আদেশ যাবার আগেই যেন তাকে অব্যাহতি দেওয়ার জন্য সকল কার্যক্রম শুরু করা হয় এবং আদেশ প্রাপ্তির সাথে সাথে যাতে তাকে মুক্তি দেওয়া যায়। এটি আদালত মূলত বলেছেন যে কোনো নিরপরাধ ব্যক্তি যেন 1 মিনিটের জন্য কারাগারে আটক না থাকেন, তার প্রেক্ষিতে এই কথাগুলো বলা হয়েছে। এদিকে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, তদন্তে দুদকের কোনো গাফিলতি হয়েছে কিনা সেটি এখনও বিচারাধীন।
অবশ্যই দুর্নীতি দমন কমিশন অত্যন্ত স্বচ্ছভাবে যা বলেছে আপনাদের কোর্ট বলেছে এটা কম্পেনসেশনের ব্যাপার আছে এবং এই কম্পেনসেশন আপনাদের মাথায় রাখতে হবে। আমরা বলেছি হ্যাঁ আমরা সমস্ত ফ্যাক্ট আপনাদের সামনে লিখিত আকারে দিচ্ছি এবং আপনারা যদি দেখবেন বিচার করুন, যেটা হবার আদালত যেটা বলবে সেটা আমরা মানতে বাধ্য। কমিশন অত্যন্ত স্বচ্ছভাবে কাজ করে, অস্বচ্ছর কিছু নাই। রোববারই জাহ আলমকে মুক্তি দিতে নির্দেশ দেওয়া আদালত বলেছে দুদকই আইনি প্রক্রিয়ার সব খরচ বহন করবে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জাহ আলমের মুক্তির বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল হাসান। আবুল, জাহ আলমের মুক্তির আদেশ কি কারাগারে পৌঁছেছে? তিনি কি আজকে মুক্তি পাচ্ছেন এমন কোনো তথ্য আপনার কাছে আছে? আপনি যতদূর খবর নিয়ে জেনেছি যে হাইকোর্টের যে আদেশ সেটি কিন্তু বাহকের মাধ্যমে এখন ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে গিয়েছে এবং সেখান থেকে আনুষ্ঠানিকতা শেষে সেই কপি কিন্তু গাজীপুরের কাশিমপুর কারাগারে এসে পৌঁছাবে। এবং আমি জেলার জেল সুপার সুব্রত কুমার বালার সাথে কথা বলেছিলাম। তিনি বলছেন যে হাইকোর্টের যে আদেশ সেটি আসার পর সেটি যাচাই বাছাই শেষে জাহ আলমকে ছেড়ে দেওয়া হবে এবং সেই প্রক্রিয়া তারা সম্পন্ন করেছেন ইতিমধ্যে। আর কাশিমপুর কারাগারের মূল ফটকের সামনে কিন্তু জাহ আলমের যে ভাই শাহানুর মিয়া তিনি এখানে অপেক্ষা করছেন এবং এখানকার অনেক লোকজন, স্থানীয় লোকজন এখানে কারাগারে অপেক্ষা করছেন জাহ আলমকে দেখার জন্য। তো আমরা শাহানুর মিয়ার সাথে কথা বলে যেতে জানতে পেরেছি যে তার ভাইকে 2016 সালের 6 ফেব্রুয়ারি নরসিংদীর পাটকল থেকে গ্রেফতার করা হয় এবং তার বিরুদ্ধে 33টি মামলা রয়েছে দুদকের প্রায় 18.5 কোটি টাকা জালিয়াতির মামলায়। তো তিনি বলছেন যে তার ভাই নিরপরাধ এবং নিরপরাধ হিসেবে প্রায় 3 বছরের মতো কারাগারে বন্দী রয়েছেন এবং এই কারণে তাদের পরিবারের যে আত্মসম্মান বা পারিবারিক মর্যাদা সেটি ভুলণ্ডিত হয়েছে এবং তারা ক্ষতির শিকার হয়েছেন বলে শাহানুর মিয়া অভিযোগ করেছেন। এবং তিনি বলছেন যে এই ব্যাপারে যারা গাফিলতি ছিল বা তারা যারা দায়ী তাদের জন্য শাস্তি দেওয়া হয় বা আইনের আওতায় নেওয়া হয়, তিনি এটি দাবি করেছেন। এবং এখন শুধু অপেক্ষা যে কখন জাহ আলমকে ছেড়ে দেওয়া হবে সেই অপেক্ষায় কিন্তু এখানে সবাই রয়েছেন। আবুল, আরেকটি যে বিষয়টি প্রথমেই জানতে চেয়েছিলাম, আজকে রাতে তার ছাড়া পাওয়ার সম্ভাবনা কতটুকু? এই বিষয়ে কারা কর্তৃপক্ষ কিছু বলেছে কিনা বা কোনো দিক থেকে আপনি কোনো তথ্য পেয়েছেন কিনা, আজই ছাড়া পাচ্ছে কিনা? হাইকোর্টের যে আদেশ সেটি বলছে যে 1 মিনিটও রাখা যাবে না এই মামলার যে অভিযুক্ত জাহ আলমকে। তো এই আদেশের যে কপি সেটি কিন্তু আমরা যতদূর জানতে পেরেছি যে কেরানীগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং সেখান থেকে কাশিমপুর কারাগারে এসে পৌঁছাবে। তবে এটি কখন নাগাদ এসে পৌঁছাবে বা রাস্তাঘাটের যে অবস্থা সেই প্রেক্ষিতে 12টার আগে আসে কিনা সেটি একটা দেখার বিষয় এবং সেই অপেক্ষায় এখানে রয়েছে কাশিমপুর কারাগারের কর্মকর্তা। তারা বলছেন যে কাশিমপুর কারাগার থেকে জাহ আলমের মুক্তির বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান। এর সাথে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। চলে যাচ্ছি পরের খবরটিতে। দুর্নীতি ও মাদকের মতো খাদ্যেও ভেজাল বিরোধী কঠোর অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, খাদ্যে বিষক্রিয়ার মাধ্যমে হত্যার অধিকার কারণেই। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় নিরাপদ খাদ্য দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী একথা বলেন। সুষম পুষ্টির জন্য খাদ্যাভ্যাস পরিবর্তনের পরামর্শও দেন প্রধানমন্ত্রী। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে প্রতি বছর দূষিত খাবার খেয়ে 60 কোটি মানুষ অসুস্থ হয়। বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলেও নকল ও ভেজাল খাবারের কারণে জনসাধারণের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। এ ধরনের খাবার 54% জনগোষ্ঠীর কিডনি, ক্যান্সার ও ডায়াবেটিস সহ বিভিন্ন জটিল রোগের কারণ। এমন বাস্তবতায় জনসচেতনতা বাড়াতে রাজধানীতে 2 দিনের নিরাপদ খাদ্য মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। খাদ্য চাহিদা বিবেচনায় রেখে সুষ্ঠু ও নিরাপদ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বিপণনে জোর দেন সরকার প্রধান। হোটেল রেস্তোরাঁয় পচাবাসী খাবারের বিরুদ্ধে সোচ্চার হতে সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। এই যে ভেজাল বিরোধী অভিযানটা অব্যাহত থাকে তার ব্যবস্থা আমরা নিচ্ছি এবং ভবিষ্যতে আমরা আরো নেব। সাথে আমি মনে করি এসব ক্ষেত্রে মানুষকে সচেতন করা দরকার যে আপনি কেন ভেজাল দিয়ে মানে বিক্রি করবেন। আপনি ভালোটাই বিক্রি করেন, আপনার যে দাম করে আপনি সেই দাম নেন, একটু বেশি লাভ নিতে চান লাভও নেন, কিন্তু যেটা করবেন ভালোভাবে করেন।
খারাপভাবে করে মানুষকে ঠকিয়ে মানুষের জীবন ধ্বংস করা, এটার তো কোনো অধিকার কারণ নাই। পুষ্টি চাহিদা বিবেচনায় রেখে খাদ্যাভ্যাস পরিবর্তন করার পরামর্শও দেন প্রধানমন্ত্রী। এক গাদা ভাতই শুধু খেতে হবে না, ভাতের সাথে পর্যাপ্ত পরিমাণে শাক সবজিও বেশি করে খেতে হবে, আর মাছ ডিম তো আছেই, যাতে করে খাবারটা সুষম খাদ্য হয়। আর সুষম খাদ্য হলেই কিন্তু পুষ্টি নিশ্চয়তাটা থাকবে। আর সবচেয়ে বড় কথা পরিষ্কার পরিচ্ছন্ন। এই ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে আমাদের বিশেষ দৃষ্টি দিতে হবে, কারণ আমি যতই খাবার খাই না খাই, যদি আমরা অপরিষ্কার থাকি তাহলে কিন্তু কোনো খাবারই কাজে লাগবে না। পুষ্টি সমৃদ্ধ নিরাপদ খাদ্য চাহিদা পূরণের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রতিটি বিভাগে খাদ্য পরীক্ষাগার নির্মাণের কথা জানান প্রধানমন্ত্রী। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অনুমোদন ছাড়া পানি উৎপাদন এবং বাজারজাত বন্ধে রাজধানীর মিরপুরে অভিযান চালিয়েছে বিএসটিআই। এ সময় ২৫০০-এর বেশি জার ধ্বংস এবং ২টি প্রতিষ্ঠান সিলগালা করা হয়। রাস্তার পাশের ছোট দোকান থেকে শুরু করে হোটেল রেস্তোরাঁতেও অভিযান চালায় বিএসটিআই। অনুমোদনহীন পানি উৎপাদনের দায়ে মিরপুর ১-এ নামবিহীন ২টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে সিলগালা এবং বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়। সাধারণ মানুষকে সচেতন করতে এবং অবৈধ পানির ব্যবসা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিএসটিআই। বিএসটিআই লাইসেন্স নাই এবং সরাসরি দেখা যায় এই সমস্ত বেশিরভাগ পানি নিম্নমানের দ্বারে এবং সরাসরি ওয়াসার লাইন থেকে এই সমস্ত পানি বলা হয়। এগুলা কোনো পরীক্ষিত না এবং মানসম্মতও না। এগুলা নিম্নমানের এবং এগুলি খেলে মানুষের বিভিন্ন পেটের সমস্যা দেখা দিতে পারে, রোগ জীবাণু। জাতীয় সংসদে সংরক্ষিত আসনে নির্বাচন হবে ৪ মার্চ। এছাড়া প্রথম দফা উপজেলা নির্বাচনের ভোট হবে ১০ই মার্চ। নির্বাচন কমিশন সচিবালয়ে বিকেলে তফসিল ঘোষণা করেন কমিশন সচিব হেলাল উদ্দিন আহমদ। তফসিল অনুযায়ী প্রথম দফায় ১২টি জেলায় ৮৭টি উপজেলায় নির্বাচন হবে। সচিব জানান, প্রথম দফায় উপজেলা পরিষদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমার শেষ তারিখ ১১ ফেব্রুয়ারি, বাছাই ১২ ফেব্রুয়ারি, প্রত্যাহারের শেষ তারিখ ১৯ ফেব্রুয়ারি। এছাড়া দ্বিতীয় ধাপে ১৮ মার্চ, তৃতীয় ধাপে ২৪ মার্চ, চতুর্থ ধাপে ৩১ মার্চ এবং পঞ্চম ধাপে ১৮ জুন উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ধাপে কোন কোন জেলা এবং উপজেলা অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশন এটা পরবর্তীতে জানাবেন এবং তফসিল অনুরূপভাবে জানানো হবে। ১২টি জেলার ৮৭টি উপজেলাতে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর চা চক্রে না গিয়ে বিএনপি এবং ঐক্যফ্রন্ট আলোচনার একটি সুযোগ হারিয়েছে বলে মনে করছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। অন্যদিকে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের দাবি, বিএনপি এবং ঐক্যফ্রন্ট নেতিবাচক রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেনি। জাতীয় প্রেস ক্লাবে সকালে ২টি অনুষ্ঠানে এ দাবি করেন আওয়ামী লীগের ২ নেতা। আওয়ামী লীগের সদ্যপ্রয়াত সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের স্মরণসভা। অনুষ্ঠানে নেতাদের বক্তব্যে উঠে আসে শনিবার গণভবনে চাচক্রের প্রসঙ্গ। এ আয়োজনে যোগ না দিয়ে বিএনপি ও ঐক্যফ্রন্ট ভুল করেছে বলে দাবি করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। গতকালকে ছিল অনানুষ্ঠানিক একটা চায়ের দেওয়া ছিল, এখানে অনেক বিষয় আলোচনা হতে পারত। আমরা বলেছিলাম বিএনপি সরকারের সঙ্গে আলোচনা করতে চান, এই চায়ের দাওয়াতে কিন্তু এখানে আমাদের সরকার শীর্ষ পর্যায়ে নেতাদের সঙ্গে কথা বলার সুযোগ ছিল। ওনারা সেটা এই সুযোগটা হারিয়েছেন তাদের মধ্যে শিষ্টাচারের অভাবের কারণেই। আওয়ামী লীগের আরেক প্রয়াত নেতা সুরঞ্জিত সেনগুপ্তের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় একই প্রসঙ্গে কথা বলেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দাবি করেন, নেতিবাচক চিন্তা থেকেই প্রধানমন্ত্রীর আমন্ত্রণে অংশ নেয়নি বিএনপি ও ঐক্যফ্রন্ট। বিএনপি এবং ঐক্যফ্রন্টের নেতারা সেখানে যাননি এবং তারা যাবেন না, আবার সেটি চিঠি দিয়ে জানিয়েছেন। প্রকৃতপক্ষে তারা নেতিবাচক রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেন না। নেতিবাচক রাজনীতি থেকে বিএনপি যতদিন বেরিয়ে আসতে পারবে না, ততদিন বিএনপির রাজনীতি হালে পানি পাবে না। নেতারা বলেন, ভুল রাজনীতির কারণেই বিএনপি ও ঐক্যফ্রন্টের সঙ্গে জনগণের দূরত্ব সৃষ্টি হয়েছে। এ অবস্থা কাটাতে আগামীতে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেওয়ার পরামর্শ দেন নেতারা। নির্বাচন বর্জন করার মাধ্যমে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কিবরিয়া, বিভিন্ন পরীক্ষামূলক নিরাপত্তামূলক পদক্ষেপের পরও কিন্তু এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন আমরা দেখলাম যে ভুল প্রশ্নে কয়েকটি কেন্দ্রে
পরীক্ষা নেওয়া হয় এবং এ প্রসঙ্গে আজকে কিন্তু শিক্ষামন্ত্রী দীপুমনি কথা বলেছেন। তিনি বলেছেন যে এ বিষয়ে সংশ্লিষ্ট যারা কর্মকর্তা সেখানে ছিলেন তাদের কাছে প্রতিবেদন চাওয়া হয়েছে এবং প্রতিবেদনটি পেলেই যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অবশ্যই একটি ভালো পদক্ষেপ, তবে তার চেয়েও জরুরি হচ্ছে কি এসএসসি বা এইচএসসির মতো এরকম পরীক্ষাগুলোতে যেন এ ধরনের ভুল না হয়, সেটি কোনোভাবেই কাম্য না। আমরা এতদিন ধরে কথা বলছি প্রশ্ন ফাঁস ঠেকানো নিয়ে, সেটি কিন্তু সরকার গত কয়েকটি পরীক্ষা সহ যেটি হয়েছে এসএসসি পরীক্ষা সেখানে কিন্তু সফলভাবে সেটি মোকাবেলা করেছে। কিন্তু এই ধরনের ত্রুটি বিচ্যুতি যদি থেকে যায় তাহলে পুরো বিষয়টাই প্রশ্নের মুখে পড়ে। বিশেষ করে বোর্ড পরীক্ষাগুলোতে এই ধরনের ভুল আসলে কোনোভাবে কাম্য না। শিক্ষার্থীরা কিন্তু দারুণভাবে মনোবল হারিয়ে ফেলে, মানে তারা এখন অনিশ্চয়তার মধ্যে আছে তাদের পরীক্ষাটা কি হবে। যাই হোক, আমরা আশা করি সব ভালো ভালো মিটে যাবে। প্রতিবেদনটি দেখে আসি। শনিবার সারা দেশে শুরু হয় মাধ্যমিক ও সমমানের পরীক্ষা। প্রশ্ন ফাঁস ঠেকানো এবং সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ার জন্য বিভিন্ন নিরাপত্তামূলক পদক্ষেপের পরও একাধিক কেন্দ্রে পরীক্ষার্থীদের দেওয়া হয় ভুল প্রশ্ন। পরীক্ষা শেষে পরীক্ষার্থী ও অভিভাবকরা গণমাধ্যমে এ নিয়ে তাদের উদ্বেগ জানান। রোববার সকালে আলিয়া মাদ্রাসা কেন্দ্র পরিদর্শনে গেলে শিক্ষামন্ত্রীকে এ বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, ভুল প্রশ্নে পরীক্ষা নেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বিতরণের ক্ষেত্রে যে ভুলটি হয়েছে সেই ভুলগুলোর ক্ষেত্রে ওইগুলো আমরা সব প্রতিবেদন চেয়েছি। যেখানে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে সেখানে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে, আর যেখানে আমরা প্রতিবেদন চেয়েছি সেই প্রতিবেদন চাওয়ার পরে আমরা সেখানে ব্যবস্থা নেব। পরীক্ষা শুরুর কিছুক্ষণ পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন পাওয়া গেছে এমন অভিযোগের বিষয়ে মন্ত্রী বলেন, প্রশ্ন ফাঁস ঠেকাতে কঠোর নজরদারি চলছে। নিয়ম আছে যে পরীক্ষা শুরু হবার 1 ঘন্টা পরে চাইলে কিন্তু পরীক্ষার্থী বেরিয়ে যেতে পারে। তো সম্ভবত কোনো পরীক্ষার্থী সেরকম 1 ঘন্টা পরে যখন বেরিয়ে গেছে তার সেই প্রশ্নটা থেকেই হয়তো এসছে, কিন্তু সেটিও দেখা হচ্ছে। পর থেকে 1 ঘন্টা পরে যদি কেউ বেরিয়ে যায় তাহলে তার প্রশ্নটি কেন্দ্রে রেখে দিয়েই যেতে হবে। এবারের মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে 21,35,000-এর বেশি ছাত্রছাত্রী। লিখিত পরীক্ষা শেষ হবে 25 ফেব্রুয়ারি। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা দেওয়া শিক্ষার্থীদের খাতা আলাদাভাবে মূল্যায়ন করা হবে বলে সংসদকে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপুমনি। অধিবেশনে এক সম্পূরক প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, আবার পরীক্ষা নেওয়ার সুযোগ নেই বলেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। দায়িত্বে অবহেলায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি। যারা নিয়মিত পরীক্ষার্থী কিন্তু অনিয়মিত দের প্রশ্নে পরীক্ষা দিয়েছেন তাদেরকে চিহ্নিত করা হয়েছে, কাজেই তাদের খাতা একদম ভিন্নভাবেই সেটি দেখা হবে যেন তারা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হন। যাদের ভুলের কারণে এই ঘটনাটি ঘটেছে তাদেরকে ইতোমধ্যেই তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তদন্ত কমিটি করে দেওয়া হয়েছে। 21শে বইমেলার তৃতীয় দিন আজ মেলার খবর জানাতে সোহরাওয়ার্দী উদ্যান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শিমুল সালাউদ্দিন। শিমুল, মেলার পরিবেশ কেমন দেখছেন? এবার মেলায় কোনো ভিন্নতা চোখে পড়ছে কিনা আপনার? কিবরিয়া, মেলার পরিবেশ তো খুবই প্রাচ্ছল একটা পরিবেশ এবং এবারের মেলায় সবচেয়ে বড় ভিন্নতা যে আগের সমস্ত মেলার যে এই মেলার বিন্যাস কিন্তু একেবারেই ভিন্ন রকম। এই প্রথম একজন স্থপতি মেলার নকশা করেন এবং সে কারণে আপনি দেখবেন যে আমার পেছনে যদি আমি দেখাই, স্টলগুলোর মাঝখানে প্রচুর পরিসর রাখা হয়েছে, ফলে পাঠক দর্শনার্থী যারা মেলায় আসছেন তাদের কিন্তু চলাচলে বা আড্ডা দিতে বা বিশ্রাম নিতে অনেক সুবিধা হচ্ছে। দুদিন ধরে যে আলোচনাটি হচ্ছিল যে মেলায় প্রথম দিনে যে ধুলোর অত্যাচার ছিল সেটা আজকে কিন্তু একদিন পর বালি দেওয়ার কারণে সেটা বালির অত্যাচারে আসলে পরিণত হয়েছে এবং মেলায় হাঁটতে অনেকের একটু কষ্ট হচ্ছে। কিবরিয়া, আমার সাথে এই মুহূর্তে আছেন বাংলাদেশের খুবই স্বনামধন্য একজন প্রকাশক, সন্দেশের প্রকাশক লুৎফর রহমান চৌধুরী। চলুন ওনার সাথে কথা বলা যাক। লুৎফর ভাই, এবার সন্দেশ আসলে নতুন কি কি বই আনছে? আমরা এবার আহমদ মুস্তফা কামালের প্রেম অপ্রমেয়ের গল্প, তারপর সেজান মাহমুদের সায়েন্স ফিকশন সমগ্র 1, তারপর আপনার আইজাক আসিমোভের বিজ্ঞানের কথা নামে একটি বই। আপনারা তো অনুবাদ বইয়ের জন্য খুবই স্বনামধন্য, এবার নতুন কি অনুবাদের বই আসলে আছে? এবার আসিমোভের একটা মানে অনেক গুরুত্বপূর্ণ একটা বই বিজ্ঞান বিষয়ের উপর, আর ইসাবেল আয়েন্দের একটা বই আসতেছে। তারপরে আপনার
বেশ কিছু বই আছে ইয়েতে আমাদের, তো এর মধ্যে উল্লেখযোগ্য গুলোই আমি বললাম। লুৎফর ভাই, এবারের মেলায় এই যে পরিসরের কথা বলা হচ্ছে বারবার, কিবরিয়া ভাইও জানতে চাচ্ছিলেন মেলার পরিবেশ নিয়ে আপনার মতামত কি? মেলার পরিবেশ অন্যান্য বছরের চেয়ে ভালো, অনেক অনেক বেটার, কিন্তু এই ধুলোটা অনেক মানে বিশাল সমস্যা হয়ে গেছে। ধুলোর কারণে মানুষ অনেকেই হয়তো অসুস্থ হয়েছে, বিশেষ করে প্রথম দিন এবং দ্বিতীয় দিন। আজকে একটু কম। তো এমনিতে মেলার পরিসর এবং মেলার স্টল বিন্যাস অন্যান্য গত 2-3 বছরের চেয়ে আমি মনে করি যে অনেক ভালো হয়েছে। মানে পাঠক কত বেশি আসছে গত 2 দিন বা 3 দিন, আজকে তৃতীয় দিন, আপনার কি মতামত পাঠকদের সংখ্যা নিয়ে? পাঠক মানে লোক সমাগম হচ্ছে, কিন্তু বিক্রি আসলে উল্লেখযোগ্য না। গতকাল প্রথম দিন এবং 3 তারিখ পর্যন্ত যে অবস্থা ছিল, আজকে সেই তুলনায় অনেক কম। মানে লোক সমাগম আছে আমি দেখলাম, কিন্তু বিক্রি সেরকম নাই কোনো স্টলেই সেরকম। সবাই বলতেছে যে এই অবস্থা খুব খারাপ। আপনি যেমনটি শুনছিলেন যে লুৎফর, আপনাকে অনেক ধন্যবাদ। কিবরিয়া, আপনি যেমনটি শুনছিলেন যে বিক্রি কিন্তু সেই অর্থে আসলে প্রকাশকদের সন্তুষ্ট করছে না, এবং মেলায় দর্শক সমাগম প্রচুর আছে। আমি বিকেল থেকে আজকে বিকেল 3 প্রতিদিন মেলার প্রবেশ খুলছে। আজ যেমন দেখছিলাম যে লেখক বলছি নামে বাংলা একাডেমির যে নতুন আয়োজন, সেটি কিন্তু বেশ জমে উঠেছে, এবং সেখানে আজকে বেশ প্রাণবন্ত আলোচনা হয়েছে। প্রশ্ন করেছেন অনেক পাঠকেরা, লেখকেরা উত্তর দিয়েছেন। সেখানে ছিলেন শামীম রেজা, ছিলেন নতুন কবি কৌস্তভশ্রী, ছিলেন বজলুল হায়দার চৌধুরীর মতো গুণী লেখকরা। তো এই যে মেলা বইমেলার খবর জানাচ্ছিলেন শিমুল সালাউদ্দিন। শিগগিরই ব্যাংক খাতে সংস্কারের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। এর ফলে খেলাপি ঋণ ও সুদের হার কমার আশা করছেন তিনি। রাজধানীর একটি হোটেলে এফবিসিসিআই এর অনুষ্ঠানে তিনি এ আশা জানান। এ সময় বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহই বড় চ্যালেঞ্জ। দীর্ঘদিন ধরে নানা সমস্যায় জর্জরিত ব্যাংক খাত। দুর্নীতি অনিয়মের পাশাপাশি বাড়ছে খেলাপি ঋণের পরিমাণ। এতে মূলধন ঘাটতি বাড়ছে ব্যাংকগুলোর। এছাড়া ঋণের সুদের হার এখনও এক অঙ্কে নামিয়ে আনতে পারেনি সব ব্যাংক। ফলে এগুতে পারছে না ভালো উদ্যোক্তারা। ব্যাংক খাতের চলমান সংকট দূর করতে শিগগিরই সংস্কারের ঘোষণা আসছে বলে জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান। আমরা কিন্তু ব্যাংকিং সেক্টরেও কিন্তু আমরা অনেক রিফর্মস প্রিটি সুন আমরা কিন্তু অ্যানাউন্স করব, যাতে আমরা বিশ্বাস করি যে আপনার ব্যাড লোনসটাও কমে আসার কথা এবং ইন্টারেস্ট রেটটাও কমে আসার কথা। এটাও আমি মনে করি ইনশাল্লাহ শিগগিরই হবে। তিনি বলেন, বেসরকারি খাতের উন্নয়নে অনুকূল পরিবেশ তৈরির বিকল্প নেই। এজন্য সহজে বিদ্যুৎ প্রাপ্তি নিশ্চিতে আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে হবে। বেসরকারি খাত থেকে আমি যেটা এক্সপেক্ট করতেছি, মাননীয় প্রধানমন্ত্রী যে জিনিসটা আশা করতেছেন কি আপনারা সবাই চলে আসবেন ফরওয়ার্ড, আপনারা বিনিয়োগ করবেন, এবং ইনশাল্লাহ এই সরকারের এই মেয়াদে বাংলাদেশ ডাবল ডিজিট গ্রোথ অ্যাচিভ করবে আপনাদের সবাই সহযোগিতা নিয়ে। গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দিতে 1 বছরের মধ্যে এ খাতে সন্তোষজনক অগ্রগতি হবে বলে আশা করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। ভেরি চ্যালেঞ্জিং আনইন্টারাপ্টেড পাওয়ার দেওয়া। সুতরাং আমি মনে করি যে প্ল্যান্ড এরিয়াতে যদি ইন্ডাস্ট্রি আসতো, তাহলে আপনারা আনইন্টারাপ্টেড পাওয়ার আমরা চ্যালেঞ্জ করতে পারি, দিতে পারবো। আমি এই মুহূর্তে বলে দিতে পারি যে যতগুলা ইকোনমিক জোন তৈরি হয়েছে, সবগুলাই ইকোনমিক জোনে আনইন্টারাপ্টেড গ্যাস এবং আমরা পাওয়ার দিব। আগামী 6 বছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে $11,000 কোটি বিনিয়োগের প্রয়োজন বলে জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ওকে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ ফেরতের মামলা নিষ্পত্তি হতে 3 বছর পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের আইনজীবী আজমালুল হোসেন কিউসি। আর এ মামলায় ফেডারেল রিজার্ভ শেষ পর্যন্ত সহযোগিতা দিয়ে যাবে বলে জানিয়েছে বিএফআইইউ প্রধান আবু হেনা রাজি হাসান। বাংলাদেশ ব্যাংকে মামলার সার্বিক বিষয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তারা। আজমালুল হোসেন কিউসি বলেন, মামলার জন্য ফেডারেল রিজার্ভ ব্যাংক বিভিন্ন নথি এবং তথ্য সরবরাহ করবে।
103 পৃষ্ঠার মামলায় 15 জন চিহ্নিত ব্যক্তি, 7টি প্রতিষ্ঠান এবং 25 জন সন্দেহভাজন ব্যক্তিকে আসামি করা হয়েছে। রিজার্ভ চুরির অর্থ ফিরিয়ে আনা এবং ক্ষতিপূরণের দাবিতে দোষীদের বিরুদ্ধে গত শুক্রবার ভোরে যুক্তরাষ্ট্রের আদালতে মামলা করে বাংলাদেশ। ফেডারেল রিজার্ভ ব্যাংক আমাদের এই মামলায় যতক্ষণ পর্যন্ত না আমরা পুরো অর্থ পুনরুদ্ধার করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদেরকে সহযোগিতা করে যাবেন। যদি এই মামলা চলে পুরো ফুল ডিস্টেন্স, তাহলে বছর 3 মতন লাগবে ট্রায়াল করতে, তার মধ্যে হওয়া উচিত। কিন্তু এর মধ্যে অনেক রকমের দরখাস্ত হবে, জুরিসডিকশনের একটা চ্যালেঞ্জ আমরা জানি যে আসবে। পিএল এর শেষ 4-এর লড়াই শুরু কাল। প্রথম দিন বাদ পড়বে এক দল, এলিমিনেটরে নামবে ঢাকা ডায়নামাইটস ও চিটাগং ভাইকিংস। প্রাথমিক পর্বে চট্টগ্রামের কাছে 2 দফা হারে সতর্ক সাকিবের দল। এদিকে সরাসরি ফাইনাল নিশ্চিতের লক্ষ্য রংপুর রাইডার্সের। প্রথম কোয়ালিফায়ারে চ্যাম্পিয়নদের চ্যালেঞ্জ নেবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সুতোর উপর ঝুলছিল ঢাকার প্লে অফ ভাগ্য। খুলনার সাথে দাপুটে জয়ে শেষ পর্যন্ত বিপদ হয়নি, তাই বলে এলিমিনেটরে পার পাওয়ার সুযোগ নেই। টপ অর্ডার নিয়ে ঢাকার দুশ্চিন্তা, ফরেন রিক্রুটরা মান রাখতে পারছেন না। বল হাতে আলোকিত সাকিব ব্যাটিংয়ে বড্ড বিবর্ণ। এলিমিনেটরে ঘাটতি থাকলে মূল্য দিতে হবে ডায়নামাইটদের। আমাদের টি20 ফরম্যাটে দারুণ একটা দল, আমাদের পিছিয়ে বিগ হিটার আছে, তো তাদেরকে যাতে এরকম ফ্রি নিয়ে ব্যাটিং করতে পারে সেরকম একটা পরিস্থিতি তৈরি করে দেওয়াটা আমাদের টপ অর্ডারের কাজ। চট্টগ্রাম ঢাকার লড়াইয়ে ফেভারিটকে তারকা গুণে লাভ নেই। মাঠের পারফরমেন্স ধরলে চট্টগ্রামের পক্ষে বেশি ভোট পড়বে। সাধারণ একটা দল নিয়ে এত দূর এসেছে ভাইকিংস। গ্রুপ পর্বে 2 লেগে ঢাকাকে হারানোর প্রেরণা নিয়ে নামবে মুশফিকুরের দল। ফিট হয়ে ফ্রাইলিং ফেরায় শক্তি আরও বেড়ে যাচ্ছে। এই ম্যাচে আমরা লোকাল প্লেয়াররা বেশি ডমিনেট করে খেলতে, এবং সাথে আমাদের যে ওভারসিজ প্লেয়ারগুলো আছে ওরাও ডিটারমাইন্ড যে না এই ম্যাচে ভালো কিছু করতে হবে। রংপুরকে নিয়ে বেশি ভয় কুমিল্লার। 2 বারই মাশরাফিদের বিপক্ষে 100-র নিচে অল আউটে লজে পড়েছিল ভিক্টোরিয়ান্স। মাশরাফি বোপারাদের বিপক্ষে আরেকবার পরীক্ষা দিতে হবে তামিম ইমরুলদের। আমাদের ব্যাটিং বোলিং আমরা হয়তো টপ 5-এ আমাদের খুব কম সংখ্যক বলার আছে, বা টপ 5-এ ব্যাটসম্যানও খুব কম আছে, কিন্তু সবাই মিলে যেহেতু পারফর্ম করতেছে এই কারণে হয়তো আমরা ম্যাচ জিতেছি। দ্বিতীয় শিরোপা থেকে এক ধাপ দূরে রংপুর রাইডার্স। টুর্নামেন্টের বিজনেস মোমেন্টে এসে নিজেদের উজাড় করবে নিঃসন্দেহে। ডিভিলিয়ার্স নেই, বাকিদের নিয়ে ছক কষছেন কোচ টম মুডি। প্রত্যেক ম্যাচই গুরুত্বপূর্ণ, সেটা গ্রুপ ম্যাচ হোক না কেন। আমরা জিততে চাই, টেবিলের শীর্ষে আছি, এটা অবশ্যই মানসিকভাবে সাহায্য করবে। আপনাদের সমস্যার সংকট আর সম্ভাবনার কথা জানিয়ে চিঠি চেয়েছিলাম, অনেকে চিঠি পাঠিয়েছেন। শাহরান আর উদ্দিন চট্টগ্রাম থেকে বলছেন, চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থেকে টেকেরহাট পর্যন্ত রাস্তা বেহাল। গত 20 বছর যাবৎ রাস্তায় কোনো সংস্কার হয়নি, এ ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। নোয়াখালী থেকে মোহাম্মদ ফজলুও একই ধরনের সমস্যার কথা বলেছেন। তিনি বলছেন, নোয়াখালীর হাতিয়ায় যোগাযোগ ব্যবস্থা অনুন্নত, এর ফলে ভোগান্তি বেড়েই চলছে। আশা করি রাস্তার উন্নয়নে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন। সাজিদ খান দীপ্তা নরসিংদী থেকে বলছেন, তারও অভিযোগ একই রকম। নরসিংদীর পলাশ থানার 5 ডাঙ্গা ঘোড়াশাল সড়কটি বেহাল, বর্তমানে চলাচল করা খুবই কষ্টের। এ ব্যাপারে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন তিনি। দর্শকদের ধন্যবাদ জানাতে চাই তাদের মতামতগুলোর জন্য। শেষ করব সংবাদ সন্ধ্যা।